আজকের দিনটা কেমন লাগছে বলো তো ধরিত্রী? মনে হচ্ছে আমরা ছাদনা তলায় পৌঁছে গেছি। এরপর বাসর হবে তো ফুলসজ্জা। আর সেই বাসরে তোমাকে আমি এমনি করে শোনো ঠাকুরপো, হ্যাঁ পবন, আমাদের বিবাহ বার্ষিকী পালন করার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ আমিও দেখেছি, তার চোখে ঘুম নেই। সে আমাকে বলছে দাদা তোমাদের বিবাহ বার্ষিকীতে আমি প্রচুর আনন্দ করব। ঠাকুরপো আমাদের প্রাণ, আমার প্রাণের ভাই, আমার হৃদয়ে দেও। সেই দেওর তোমার আজ আমাদের এভাবে সাজতে বাধ্য করেছে। এমনটা করবে আগে জানতে পারলে খোকাকে হোস্টেল থেকে আনিয়ে আজ একটা সুন্দর পার্টি দিতাম। না গো না, ছেলের পড়াশোনা ক্ষতি করে আমাদের বিবাহ বার্ষিকী পালন করতে চাই না। আজকের দিন শুধু হ্যাঁ, তোমার আর আমার ব্যক্তিগত আনন্দের দিন। আমার ভীষণ খারাপ লাগছে ধরিত্রী, আজকের দিনে তোমাকে আমার কিছু একটা উপহার দেওয়া উচিত ছিল। আমার ভীষণ ভুল হয়ে গেছে ধরিত্রী, ভুল হয়ে গেছে। তোমার ভুল হলেও আমার কিন্তু ভুল হয় না দাদা। তাই তো তোমাদের বিবাহ বার্ষিকীর এই শুভ দিনে আমি তোমাদের জন্য এনেছি এক বিশেষ মূল্যবান উপহার। রাস্কেলটার কাণ্ড দেখেছো? আরে তোকে আবার এত সব বাড়াবাড়ি করতে কে বলেছে? আমি বলেছিলাম না ঠাকুরপো ঠিক বদলে যাবে। আমিও তাই চেয়েছিলাম। হ্যাঁ এখন দেখো তো রাস্কেলটা আমাদের জন্য কি কি উপহার এনেছে। এতে আছে একটা থানের টুকরো। ওই 2.5 হাত থান পরিয়ে চতুর্দলায় চড়িয়ে আমি যখন তোমাকে শ্মশান যাত্রায় নিয়ে যাব, তখন বৌদিকে যে ওই সাজেই সাজতে হবে দাদা। আর এটাই হলো আমার দেওয়া আজকের সেরা উপহার। হে পবন, তুই কি বলছিস? কে তুমি? তোমার জমদূত, কি বলছো ঠাকুরপো? তোমার স্বামী আমাকে কোম্পানি থেকে আউট করে পুরো কোম্পানিটা নিজের নামে লিখে নিতে চেয়েছিল। তাই আমাকে আউট করবার আগে স্বামীকে আমি দুনিয়া থেকে আউট। এই কি বললি তুই? তার আগে তোমার চোখের সামনে তোমার বউটাকে মৌচাক সাজিয়ে আমি মধু চাটবো। তোকে আমি ভাই হয়ে ভাইয়ের এত বড় সর্বনাশ করছো, তোমার কি বিবেক মনুষ্যত্ব বলে কিছুই না? আছে তো। আমার বিবেক মনুষ্যত্বের মূল মন্ত্র হলো ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে ওটাকে একেবারে খতম করে দেয়। শয়তান, কে আছো বাঁচাও! পাশের ঘরে বাচ্চাটা কাঁদতে শুরু করলো। ওসমান, ওই বাচ্চাটাকে একেবারে খতম করে দেয়। ठीक है मालिक, वो बच्चा को रोना हम बिल्कुल बंद करिए देवे। ওইটুকু দুধের শিশুকে তুমি মেনো না ঠাকুরপো, ছেড়ে দে শয়তান! কে আছো বাঁচাও! খোকা! ওসমান, ও শালিকে ভি খতম করিয়ে দে। ও শালি চিন্তা থাকবে তো তো জান আমি খতম করিয়ে দেবে। শেষ। দাদার পরিবারটা পুরোপুরি শেষ। এখন থেকে দাদার কোম্পানির সমস্ত শেয়ার শুধু আমার, শুধুই আমার। ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে আছে। দাদার বড় ছেলে কলকাতার হোস্টেলে বহাল তবিয়তে বেঁচে আছে, কিন্তু ওই বাচ্চাটাকে খতম করতে গেলে যদি পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যায়, তার চেয়ে আপাতত ওই বাচ্চাটাই এই যে বেঁচে উঠলো দেখছি। এ যে বোবা হয়ে গেল বুঝি।
ভগবান মুখার্জি, আর আমি মোড়ার উপর খাড়ার ঘা দেব না। তুমিও বেঁচে থাকবে, তোমার প্রথম সন্তানও বেঁচে থাকবে, তবে সে বাচ্চা হবে মৃত্যুর চেয়েও যন্ত্র। একটা সালে বাচ্চা দেবে না, তার তো দুজনকে খতম করে দেবে। কান্না বন্ধ করে দেওয়া হচ্ছে, বন্ধ করবি না। আমার বাচ্চাটাকে নিয়ে যাস না। এখন বলছে কান্না বন্ধ করে দে, না হলে তোর জান আমি ওই জমিটা খতম করে। মরণ যন্ত্রণায় ছটফট করছে আমার স্বামী, তাকে ফেলে আমার কোলের সন্তান সুজয়কে বাঁচাতে এসেও আমি বাঁচাতে পারলাম না। আর আমার সুজয়কে ওই নদীর জলে ছুঁড়ে ফেলে দিল। না না, আমাকে থেমে থাকলে চলবে না, আমার সুজয়কে বাঁচাতে হবে, আমার খোকাকে আমাকে বাঁচাতে হবে। খোকা, সুজয়, খোকা। না 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 না, অমন করে কাঁদিস না, অমন করে কাঁদিস না। হায় ঈশ্বর, সদ্য মাতৃহারা আমার এই 5 মাসের কন্যা শিশু সন্তানের কান্না আমি থামাতে পারছি না। মায়ের দুধ ছাড়া কি খাই ওকে মানুষ করব? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। একে যেন চড়াই পড়ে আছে বলে মনে হচ্ছে, হয়তো নদীর জলে ভাসতে ভাসতে এই নদীর চড়াই এসে উঠেছে। আমি কোথায়? আমার খোকা কোথায়? আমার খোকা। এমন কেন অস্বাভাবিক আচরণ করছেন? বলুন, কে আপনি? আমি কোথায় আপনার খোকা? হারিয়ে গেছে বাবু। হারিয়ে গেছে? হ্যাঁ বাবু, ভাগ্যের বিলম্বনায় আজ আমার সব শেষ হয়ে গেছে। একদল গুন্ডা এসে আমার স্বামীকে খুন করেছে, আর আমার বড় খোকাকে হয়তো ওরা মেরে ফেলেছে। আর আমার কোলের সন্তান সুজয়কে আমি বাঁচাতে পারলাম না বাবু। গুন্ডারা ওই নদীর জলে ছুঁড়ে ফেলে দিল। সে কি? হ্যাঁ বাবু, আমি আমার শিশু সন্তানকে বাঁচাতে পারিনি, তাই তো আমি নিজে মরতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমায় মরতে দেয়নি বাবু, মরতে দেয়নি। হ্যাঁ ভগবান, যে মরতে চেয়েছিল তাকে তুমি কত সহজেই বাঁচিয়ে দিলে, আবার যে বাঁচতে চেয়েছিল তাকে তুমি অকালেই কেড়ে নিলে ঠাকুর, অকালেই কেড়ে নিলে। আপনি কার কথা বলছেন বাবু? আমার স্ত্রীর কথা। এইমাত্র তার সৎকার করে নদীতে স্নান করে বাড়ি ফিরছিলাম। বাড়িতে হয়তো দুটো ছেলে মেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ঠিক তখন থেকে আমি আমার এই বাচ্চা মেয়েটার কান্না কিছুতেই থামাতে পারছি না, কিছুতেই। হায় ঈশ্বর, আর বোধহয় একে বাঁচাতে পারবো না। পালাই ষাট, এমন কথা কেউ কখনো বলে নাকি? দেখি দেখি মেয়েটাকে আমার কোলে দিন তো। আপনি আমার মেয়েকে নেবেন? হ্যাঁ বাবু, সত্যি বলছেন? এই মেয়েটা একদম কাঁদবি না। আবার কাঁদে? মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তো। শুনুন শুনুন, ভাগ্য যখন আপনার সব কিছু কেড়ে নিয়ে ঈশ্বর যখন আপনাকে নতুন করে বাঁচিয়ে দিয়েছেন, তখন আসুন না, সারাটা জীবন আমার সন্তানদের মা হয়ে কাটিয়ে দেবেন। ছি ছি ছি, এই আপনি কি বলছেন? প্রতিপতা স্ত্রী আমি, স্বামীর অবর্তমানে পরপুরুষের সঙ্গে সংসার করা আমার যে মহাপাপ। বাপ করবেন। আমি কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি। আপনার যেমন বাঁচার জন্য একটা অবলম্বন প্রয়োজন, তেমনি আমারও সন্তানদের বাঁচার জন্য একটা মায়ের দরকার। আসুন না, নিজেদের প্রয়োজনে আমরা একে অপরকে সাহায্য করি। কিন্তু মনে করুন না, আপনার কোলের সন্তানই আপনার হারিয়ে যাওয়া সেই শিশু সন্তান। না মানে? আপনার আপত্তি আমি বুঝি, তাই আমি আপনাকে কথা দিচ্ছি, এই সমাজ সংসার সবাই আপনাকে আমার স্ত্রী বলে জানলেও আসলে গোপনে আমরা দুজনে অচেনা স্বামী স্ত্রী হয়েই থাকবো। বাবু আসুন না,
অনুরোধ করে বলছি সারাটা জীবন আমার সন্তানদের মা হয়ে আপনি কাটিয়ে দেবেন। আসুন আসুন আমার ঘরে আসুন। দেখতে দেখতে কেটে গেল 22টা বছর। এখন দেখুন 22 বছর পরের ঘটনা। ছাড় ছাড়ো লোকটি, এইভাবে আঁচল সরে ঘুমটা সরে নিলে লোকে দেখলে বলবেটা কি বলতো? বলবে একটা ঘোমটা খোলা গায়ের বধূ। বধুর আমার ঘুমটা খোলা হয় নাকি? কেন হয় না সাথী? বধুর আসল মানে তো লুকিয়ে আছে তার চোখের ভাষায়, মুখের মধুরতায়। তাই তো তোমার মাথাতে ঘোমটা নিয়ে থাকলেও তোমার মুখের মিষ্টি হাসির মধুরতা আর বুকের সরল বিশ্বাসে প্রমাণ করে দেয় যে তুমি এই পল্লী বাংলার একজন আদর্শ কুলবধূ। তাই বুঝি? তাই এই মনে পড়ে সেই প্রথম দিনের কথা, সেই কলেজ টু। কলেজ ও হ্যাঁ, সেই সিমলাতে তো। হ্যাঁ। আরে বাবা, সেবার তো আমরাও সিমলা বেড়াতে গিয়েছিলাম, আর সেখানেই তো তোমার সঙ্গে আমার প্রথম চোখাচোখি। তারপরে হলো আলাপ, তারপরে হলো প্রেম। এই সাথী, সেই লেক গার্ডেনের পার্কের পরিবেশ তোমার কেমন লেগেছিল বলো তো? কি হলো, তুমি কি কিছু ভাবছো? আমি যেন মনে হচ্ছে স্বপ্নপুরীতে ভেসে চলেছি। সেই মনোরম দৃশ্য দেখে মনটা নিয়েছে ভরে। আচ্ছা সাথী, তোমার মনে আছে সেই লেকের জলের দিকে তাকে আমরা দুজনের দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম? আরে বাবা, জল তো নয় যেন আয়না, কি স্বচ্ছ, কি পরিষ্কার। সেই পরিষ্কার জলে কত রকমের মাছ খেলা করছিল বলতো? আর এদিকে ওদিকে হাতি, ঘোড়া, উট, জিরাফের স্ট্যাচুগুলো কত সুন্দর একটা বন্য পরিবেশ তৈরি করেছিল। আর সেই বন্য পরিবেশে দোলনায় ছোট ছোট ছেলেমেয়েরা কত রকমের দোল খাচ্ছিল। আর পার্কের চারপাশে কত সুন্দর সুন্দর ফুলের গায়ে, কত রংবাহারি ফুলের সমাহার। আর সেখানে কত রকমের ফলের গাছ। আর সেই গাছটা দিকে তুমি গিয়ে উঠেছিলে। ও ঘোচা, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হই। ও এ রাতের সাক্ষী হই।
জানো সাথী, বলো, বলো। তোমাকে যতবারই দেখি ততবারই আমার মনে পড়ে যায় বিশ্বকবির সেই বিখ্যাত কবিতা, তাই? বাংলার বধূ বুকে তার মধু, নয়নীর নীরব ভাষা। আচ্ছা খাসা খাসা প্রেমে জমেছে মাইরি। সে কি দিদি তুই এখানে? সেকের দিদি তোর বটা এত শিখেলে আমার খুব ভালো লেগেছে। তাই এ বাবা কি বলছো? হ্যাঁ, দেখো। দেখো। কি গো মৌ জমেছে বলছে, তুমি কিছু বলবে না? মৌ, আরে বাবা শোনো না, এই তিথি, মৌ যত পুরনো হয় তো তুই কিন্তু মিষ্টি লাগে। কিন্তু বউয়ের প্রেম মিষ্টি হলেও শালির মতো নেশা হয় না। আসুন তো জামাই বাবু। আরে ছাড়ো, কি ভাববে ও? আহা নেকা, জানে না যে শালি হচ্ছে আদা করে বালি। হ্যাঁ? আজ এবার থেকে আপনার অর্ধেক ভাগ কিন্তু আমার। শোনো, মেয়েরা সব ভাগ দিতে পারে, স্বামীর ভাগ কেউ দিতে পারে না, আমি দেবো না। শেখের দিদি বিয়ের পথে এত কঞ্জুস হয়ে গেছিস, তাহলে চ্যালেঞ্জ কর, তোর বউয়ের অর্ধেক ভাগ আমি নেবই। আসুন তো জামাই বাবু আমার সঙ্গে জোরদার প্রেম করে দিদিকে বুঝিয়ে দিন তো যে বউয়ের চেয়ে শালির কথা আপনার কাছে অনেক বেশি। তিথি, তোমায় ছেড়ে আমি থাকতে পারি না, তুমি লজ্জা পেলে কি হবে আমার, ভালোই জানো তুমি মনটা হারালাম, এখন রাখতে হবে জানো সাথী, আমার মনে হয় তোমার বোনের সত্যি একজন সঙ্গীর প্রয়োজন, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই তিথির বিয়েটা। বিয়ে করতে আমার বইয়ে গেছে। তাই বলে তুই সারা জীবনে আইবুড়ো থাকবি? না না না, আমার মনে হয় ও কারো প্রেমে পড়েছে, প্রেমে। দাঁড়ান দাঁড়ান, প্রেম যার মুখের কথা রস টস বলে কিছুই নেই, যার মনটা ইটকাট পাথরের মতন শক্ত, তার সঙ্গে কে প্রেম করবে জামাই বাবু? ভুল বললে তিথি, ভুল বললে। আরে বাবা, তোমার মুখে যে রস আছে না, তা যে কোনো পুরুষকেই অবশ করে দিতে পারে। আর তোমার মন ইট কাঠ পাথরের মতো শক্ত নয়, পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ। সোহাগের সূক্ষ্ম আঘাতে সেই ঠুনকো কাঁচ ভেঙে চৌচির হয়ে যাবে। সে যখন যাবে তখন দেখা যাবে, তখন থেকে শুধু বক বক করে পুরী বেড়াতে আসার আনন্দটাই মাটি করতে বসেছেন। চলুন তো ওই ঢেউয়ের মাঝে দুজনে একটু দুষ্টুমি করি। না 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 না, এত বড় ঢের মাঝে আমি তোমাদের ছেলে খেয়া করতে দেবো না, আমার ভীষণ ভয় করছে গো। আরে বাবা, ভয় কিসের সাথে ভয় কিসের? পুরীতে বেড়াতে এসে সমুদ্রে স্নান না করলে বেড়াতে আসাটাই সার্থক হয় না। কোনো ভয় নেই। আরে বাবা, আমি তো তোমার সঙ্গে রয়েছি, আমি নিজে তোমার হাত ধরে নিয়ে যাব। তাই যান জামাই বাবু, আগে বউকে খুশি করুন, আর ততক্ষণ আমি আঙ্গুল চুষি। হ্যাঁ, একেবারে ঠিক বলেছো ডার্লিং। আরে বাবা, একসঙ্গে তো আর দু নৌকোই পা দিয়ে চলে যায় না, তাই আগে আমি আমার পার্মানেন্টকে সামলাই, তারপর না হয় টেম্পোরারির দিকে হাত বাড়াবো। কেমন? আসলে দিদি জানেন দিদি, এমন মানুষের সঙ্গে জলকেলি করার সুযোগ পাওয়াটা অনেক ভাগ্যের। আমি যদি তোর বরকে নিজের করে পেতাম তাহলে ধ্যাত কি যে আজে বাজে বলছি তখন থেকে। আমার দিদিটাও ভীষণ ভাগ্যবতী, জামাই বাবু কম কিসের, দিদির মতন স্ত্রী পাওয়াটা অনেক ভাগ্যের। যাক, ইয়াং ছেলেরা আজকাল যা হচ্ছে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার ক্যারেক্টার মাঠে একটু প্র্যাকটিস করে নেই। ইয়া, 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 ইয়া। এই, আপনি আমার ছবি তুললেন কেন? আমি সাংবাদিক, কাজেই খবরের ছবি সংগ্রহ করাই হচ্ছে আমার পেশা। তাই দূর থেকে আপনার ছবিটা আমার ক্যামেরায় আমি তুলে ওই নিয়েছি। ছবিটা আপনি কি করবেন? সংবাদপত্রে প্রকাশ করে সবাইকে জানিয়ে দেব আপনার মতো একজন ডানপিটে মহিলার কৃত্তিকায় নেই। এই খবরদার, ক্যামেরা আমায় দিন বলছি, নইলে আপনাকে আমি। স্টাডি ম্যাডাম, রিল্যাক্স প্লিজ। আপনার বুদ্ধি তো ভীষণ প্রখর, কিন্তু চোখের দৃষ্টি এত দুর্বল কেন? দেখে চিনতে পারলেন না কে শত্রু আর কে বন্ধু? জানি ম্যাডাম, আপনার উপস্থিত বুদ্ধির কোনো তুলনাই হয় না। আপনার মতো যদি সৌম্যেরা সাহসী ও বুদ্ধিমতী হতো, তাহলে বোধহয় এ দেশের মেয়েদের পদে পদে লাঞ্ছিতা ও নির্যাতিতা হতে হতো না। থাক মশাই, আপনাকে আর দার্শনিক হতে হবে না। আমার একটা অনুরোধ, আমার এই খবর কিন্তু আপনি ছাপাবেন না। আরে সে কি ম্যাডাম, এমন ইম্পর্টেন্ট নিউজ কখনো কি মিস করা যায়? আজকে আপনার কাহিনী হবে আমার পেপারের ফার্স্ট হেডলাইন। না না, ছাপাবেন না প্লিজ, আমি আপনার হাতে ধরে অনুরোধ করে বলছি প্লিজ। সরি রিপোর্টার, আই এম ভেরি সরি। রিপোর্টার নয়, আপনি আমি মিলন বলেই ডাকতে পারেন। মিলন?
যদি আপত্তি না থাকে ম্যাডাম, তাহলে আপনার নামটা? আমার নাম তিথি। ভীষণ মিষ্টি। কি? কিছু না। আচ্ছা চলি, কেমন? আবার দেখা হবে কিন্তু। তাহলে আমার কথাটা রাখবেন তো? অফকোর্স। আপনার ছবি পেপারে ছাপার কোনো প্রয়োজন নেই, কারণ কারণ অনেক আগে আমার মনের প্রিন্টারে ছাপা হয়ে গেছে ম্যাডাম। আগে ম্যাডাম, আবার কিন্তু দেখা হবে। কথা শুনুন বড় বাবু, কথা শুনুন। খেয়ে নিন বড় বাবু। আপনাকে যে বাঁচতেই হবে বড় বাবু। আছে, ঈশ্বর ঠিকই আছে। ঈশ্বরের বিচারে পাপীর সাজা একদিন হবেই হবে। আসুন, খেয়ে নেবে। আসুন বড় বাবু। ওকে ছাড় দে তুলসী। ওই লোকটা খাক আর না খাক, আরে তোকে মাথা ঘামাতে হবে না। এ তুমি কি বলছো? নিজের বাবাকে তুমি লোক বলছো? বাবা? কে বাবা? ওই লোকটা? যে লোকটা সারা জীবন আমার পিতৃত্বের দায় অস্বীকার করে এসেছে, তাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হয়, ঘৃণা। দুনিয়ার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আপনজন বলতে আমি আমি আমার কাকাকে জানি, যে সেই ছোটবেলা থেকে তার নিজের সন্তানের চেয়েও অনেক বেশি স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করেছেন। তাই তো কাকাই আমার কাছে বাবা, কাকাই আমার কাছে মায়ের সমান। না দাদা বাবু, তুমিও যদি এভাবে আঘাত দাও, মানুষটা যে ওখানে শেষ হয়ে যাবে। থাক, থাক, শেষ হয়ে থাক। ওই লোকটা বেঁচে থেকেই বা লাভ কি? আর শেষ হয়ে গেলে বা ক্ষতি কিসে? ওই লোকটাকে বাবা বলে জানলেও ওর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। নেই। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না, তুমি আমাকে ছোবে না। তুমি যখন আমাকে তোমার ছেলে বলে স্বীকার করনি, তখন তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হয়, ঘৃণা। না শোনা, বাবার সম্বন্ধে এমন কথা বলতে নেই। বাবা? বাবা হলো স্বর্গের চেয়েও মহান, সব দেবতার উপরে। তাই তো কথায় বলা হয়, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পৃথিবী পণ্যে বিয়ন্তে সর্বদেবতা। দাদা, ভালো আছো তো? কিন্তু তুমি তো বলেছিলে কাকা, ওই লোকটা আমাকে আমার মায়ের জারজ সন্তান বলে মনে করে। বলবেই তো শোনা, আমার স্ত্রী যদি পরপুরুষের হাত ধরে পালিয়ে যেত, তাহলে আমিও আমার সন্তানদের জন্মটাকে সন্দেহের চোখে দেখতাম। কিন্তু এই মিথ্যে সন্দেহের বোঝাটা কেন আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে? কেন আমাকে আমার বাবার স্নেহ, মায়ের মমতা থেকে বঞ্চিত হতে হবে? তোমার মতো দেবতুল্য মানুষটা যদি এই বংশের একজন মনে করে আমাকে ভাবে মানুষ না করত, তাহলে তো কবেই আমি সমাজের চোরাস্রোতে হারিয়ে যেতাম কাকা, আমি হারিয়ে যেতাম। দুঃখ করিস না বাবা, আমি আমার কর্তব্য করছি এবং আরো করব। কিন্তু আমি খুঁজবো কাকা, আমি খুঁজবো। কে খুঁজবই? আমার সেই শয়তানি পাশানি মাটাকে যদি তার দেখা পাই, তাকে আমি জিজ্ঞাসা করব, বলো শয়তানি বলো, সন্তান বলে যদি বুকে টেনে না নেবে, তাহলে আমার জন্ম দিয়েছিলে কেন? সন্তানের জীবনের চেয়ে যদি তোমার কামনা বাসনার মূল্য এতই বেশি হয়, তাহলে পর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে আমার গলা টিপে শেষ করে দিলে না কেন? আমার গলা টিপে তুই কি বলছিস? গুরুজনদের চরিত্র নিয়ে কথা বলতে নেই। তুই কি জানিস না বাবা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী, যারে ঔরসে তোর জন্ম হোক না কেন, ওই মাই তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে। হয়তো কোনো অজানা কারণে তোর মা পর পুরুষের হাত ধরে দ্বিতীয় সংসার। কেন না, কেন না, কেন না? আমি
জানি বৌদির প্রসঙ্গ উঠলে তুমি এইভাবে ভেঙে পড়ো। তবু কেন যে বারবার বৌদির কথা? বাবা সুজন, দাদার কাছে আর কখনো তুই তোর মায়ের কথা তুলবি না। দাদা কেঁদো না দাদা, কেঁদো না। তোমার কষ্ট হলে আমার আমার বড্ড কষ্ট হয় দাদা, বড্ড কষ্ট। তুলসী, দাদার এখনো খাওয়া হয়নি? এত বেলা পর্যন্ত দাদা খেতেই রয়েছে। তুই কেন দাদার জন্য খাবার আনতে গেলি? বৌমা কি করছে? শোন তুলসী, এই লোকটা খাক আর না খাক, ভালো মন্দ যাই ঘটুক না কেন, পারলে তুই একাই এর দেখাশোনা করবি। সাথী যেন এই লোকটার ছায়া পর্যন্ত না মারায়। দিস ইজ মাই অর্ডার। কিছু না বড় বাবু, কিছু না, এবার খেয়ে নেবে। আসুন বড় বাবু। কেন খাবে না দাদা? তুমি না খেলে তোমার এই ছোট ভাইটাও খাবে না দাদা। তোমার কষ্ট হলে আমার কত কষ্ট হয় জানো? এসো দাদা, এসো, আমি তোমাকে নিজের হাতেই খাইয়ে দিচ্ছি। এসো দাদা, এসো, এসো, এসো। খেয়ে নাও দাদা। তুমি না খেলে আমার আমার যে বুকটা হায় হায় করে দাদা। খেয়ে নাও দাদা, খেয়ে নাও, খেয়ে নাও, খাও। মরুক, ভাইয়ের চেয়ে আপন কেউ নেই। যদি না থাকে বেঁচে। খাওয়াটা প্রাণ বাঁচাবার জন্য দেওয়া হয়, প্রাণ নেওয়ার জন্য নয়। ভয় নেই বাবা, ভয় নেই। যান বাবা, শান্ত করে আপনি আমার ঘরে বসবে যান। তুলসী, তুই বাবাকে নিয়ে যা, আমি নিজে হাতে বাবাকে খাইয়ে দেবো। তাই যাচ্ছি বৌদি। ওগো নিষ্ঠুর ভগবান, সত্যি কি তুমি আশার আলো দেখাচ্ছ, নাকি আলেয়ার মতো হতাশার অন্ধকারে ঠেলে দিচ্ছ? দয়া করো ঠাকুর, একটু দয়া করো। তুলসী, বাবাকে আমার ঘরে নিয়ে যা। হ্যাঁ যাচ্ছি বৌদিমণি, আমি এখনই যাচ্ছি। যান বাবা, আসুন, সঙ্গে আপনি যান। আসুন বড় বাবু। এই সংসার 5 জনের মতো আপনার বাঁচার অধিকার আছে, তাই তো আজই আপনার শৃঙ্খল মুক্ত করে আমি। দাদা একটা বদ্ধ পাগল, তাই দাদাকে হাতে পায়ে বেড়ি বেঁধে রাখা হয়েছে। ওই বেড়ি খুলে দিলে প্রথম তোমার ক্ষতি করবে বৌমা। কারণ কারণ তোমাদের হঠাৎ করে বিয়ে হওয়াটা দাদা কিছুতেই মেনে নিতে পারেননি। আপনি মেনে নিয়েছেন তো কাকা বাবু? নিশ্চয়ই। আমার সুজন যখন তোমাকে পছন্দ করে বিয়ে করে এনেছে, তখন তোমার বাবা মা কিংবা বংশ পরিচয় সম্বন্ধে জানা বা বোঝার প্রয়োজনবোধ মনে করেনি। অবশ্য তোর কথাবার্তা চালচলনে আমি ধরে ফেলেছি তুমি কোন বংশের, আই মিন কোন বাবা মায়ের মেয়ে। আমি আপনার কথাবার্তা চালচলন বুঝে নিয়েছি আপনি কোন ধরনের মানুষ। তাই বোবা মানুষের চোখের ভাষা দেখলে আমি তার মনের ভাষা বুঝতে পারি। তাই তো কিছুদিন বাবার কাছে কাছে থাকলেই আমি এই পবন মুখার্জির চাল চাতুরি ধরে ফেলবে, তাই না? শোনো বৌমা, তুমি এখনো ছেলে মানুষ। এই পবন মুখার্জিকে যতখানি চিনেছো তার 1000 গুণ চিনতে বাকি রয়ে গেছে। এই পবনের ভাগ্যের ইতিহাসটা
কোনো মহাকাব্যের চেয়েও কম নয়। 22 বছর আগে তার ভাগ্যের ইতিহাসটা সে নিজের হাতেই লিখে রেখেছে এবং সেটাই ঘটবে। আর তার বাইরে যদি পরিবর্তন ঘটাতে চাও, তুমি নিশ্চয় তোমার স্বামীর কাছে আমার নামে অভিযোগ করবে। সুজন তার কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে, তোমার কোনো কথাই সে মানবে না। আর নিতান্তই যদি মানে, তাহলে আমার ভাগ্যের ইতিহাসের পাতা থেকে সুজন সাথীর দুটো নাম আমি রাবার দিয়ে ডিলিট করে দেব। না কাকা বাবু, এত বড় সর্বনাশ আপনি করবেন না কাকা বাবু, দোহাই আপনাকে, আমি আপনার পায়ে ধরে বলছি কাকা বাবু, আপনি আমাদের সর্বনাশ করবেন না কাকা বাবু। আরেকটা কথা, তোমার বোনটাকে আমার ঠিক সুবিধা বলে মনে হচ্ছে না। বোনটাকে আজই বাড়ি পাঠিয়ে দাও। আমার ছেলেটাকে তো চেনো না, যদি ভুল করে কিছু নোংরামি করে বসে, তখন তোমার বোনটা বেদনার কলি তুমি নাও ভালো বেতে বধু, বেদনার কলি তুমি নাও ভালো বেতে বধু, ফুল ফোটানোর ফলে আমি বলে দেব মধু। আলামন কেন তুমি তোকে তালে, কত কি লয়েছে লেখা কাদলে কাদলে নয়ন তলতি। হতভাগাটার কাণ্ড দেখো, শুধু প্যান্টুলনটাই পরে ঘুরে বেড়াচ্ছে। বলি তোর পোশাক টোশাক গেছে কোথা? ছিল তো ওই দিনু বিকালে দামাতা একদম ঠিলে গেছে, ফিতে তক্ত করে কাঁপছিল, তাই তো আমি তাকে দামাতা দিয়ে দিয়ে। সে কি রে হতভাগা, ভালো জামাটা তুই ভিখারিকে দিয়ে দিলি? এমনি দিয়েছি নাকি? আমি তার পুতলির ভেতর থেকে 500 টাকা বাল গলে নিয়েছি। দানু বাবা, আমার গামছাটা ওই হলি বাউলকে দিয়ে দিয়েছি। সে কি রে, গামছাটাও দান করে এলি? এমনি দিয়েছি নাকি? এক ফিল্ম গাঁদা টেনে তবেই দিয়েছি। তোমার পরনে প্যাঞ্জামাটা কোথায়? কোথাও দিয়ে দিয়েছি। কাকে দিয়েছিস? থাকলি তাকে গো, ওই যে মোলের মাথায় বসে হাততালি দেয় হাতে, আর সবাইকে গালি দেয়। এ হাত নাংতো হয়ে ঘুলে বেলাচ্ছিল, তাকে আমি বলিয়ে দিয়েছি। সে কি রে হতভাগা, ভালো পাবেনটা তুই পাগলিকে দিয়ে দিলি? এমনি দিয়েছি নাকি? আমি তাকে আমায় কল ঘলের মধ্যে নিয়ে গিয়ে আমি যখন আমার পা দামাতা পলাচ্ছিলাম, তখন তার যৌবন আমাকে পাগল করে দিয়েছে। তাই তো ওই পাগলি তাকেই আমি দেবেদা বলতে নেই। সবই যখন দিয়ে দিলি, তবে ওই প্যান্টুলনটা দিয়ে একেবারে উল্লঙ্গ হয়েই তো বাড়ি ফিরতে পারতিস। উলঙ্গ? ওটা আবার কি বাবা? প্যান্টুলনটা খোল, তাহলেই বুঝতে পারবি। ও আচ্ছা আচ্ছা, প্যান্টুলনটা খুলবো তাহলে। কি করছো কি করছো? আরে থাম থাম, ধেড়ে ছেলে হয়ে বৌমার সামনে আর ন্যাংটু হোস না বাবা। বৌমা বৌমা, ওকে ওকে ঠিকঠাক হতে বলো বৌমা। ছি 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 ছি, পচার কাণ্ড দেখো। ছি, আমি বোকা নাকি এমনি এমনি নান্ত হয়ে দেব? তবে আমি কোলে দিয়েছি নান্ত। ওই যে দ্রৌপদী তাকে। দেখো এবছর পুজোয় না দ্রৌপদীর বর্তমান যাত্রা পালায় আমি দুত্তাতনের লোল করছি। আমাদের বিমেল লিয়াল তেল ছিল, ওই দ্রৌপদী দিয়ে করছিল, তার কাপড় তোলে আমি দেই টান মেলা অমনি মেয়েটা। আরে কি হয়েছে বলবে তো? এরকম হাসছো কেন? বলো বলো, কি হয়েছে বলো। আমি দেই টানছি। আরে বলো ভাই, কি হয়েছে? আমি বলতেই পারছি না, আমার ভীষণ লজ্জা করতে। আরে লজ্জা শরম ছেড়ে এই বৌদির কাছে সব খুলে বলো। আচ্ছা বলতি না গো, লজ্জা করতে। আরে
বলো ভাই। আচ্ছা বলতি, আমি দুর্যোধন আর তুমি হতো দ্রৌপদী। ছেড়ে দাও। আইলে সতী দ্রৌপদী বলে আমি নান্ত কলে থালি দেব লাদ থবা মাধে। ছেড়ে দাও বলছি। কি এখনো খোলাই হয়নি? বলে থালো থালো, আলে পুলতা খুলি তারপর ঠেলে দেবো। এত বলতে জানোয়ার কোথাকার। তা তো আমার ডাক নাম, পালার মেলা আদল গলে ডাকে। জানোয়ার কোথাকার, দাঁড়াও, তোমার দাদাকে গিয়ে আমি বলছি, আমি তোমার কুকুরদের কথা জানিয়ে দিচ্ছি। আমিও আমার বাবাকে বলে দেবো। ওই যে কাল রাতে দাদা যখন তোমাকে ওলম ওলম করছিল, তখন তুমি দাদাকে তারপরে তুমি বলতো তো না আমাকে একটু ভালো করে আদল করো না, আর আমি তখন তোমাকে একটু এলম এলম করলাম, আর তুমি আমাকে এই কালাতে কি দেখেছো তুমি? বাইত কো আর তো তবু তোমার থায়াপ লাগু দাতে কাল রাতে তাও ছিল না। আমি আমার এই মোবাইল ক্যামেরায় না তোমার নান্ত ছবিগুলো সব তুলে লেখে এমন সর্বনাশ তুমি করো না। দোহাই তোমাকে, এই মোবাইলটা আমাকে দিয়ে দাও। এই আমি বোকা নাকি? এমনি এমনি দিয়ে দেবো, তবে তুমি যদি আমার কথা তোনো তবেই দেব। কি কথা তোমার? মানে আমি একটা প্যানেল করেছি, আমি তোমাকে বিয়ে করে নেব। কি বলে তুমি? তুমি আমাকে বিয়ে করবে? আমার ভাইটাকেও করাবো। ওই যে বালিতে তিনটা বউ যদি আছে তাহলে মালামালি করবে, আর আমাদের এই বিশাল সম্পত্তি পুরোটাই ভাগাভাগি হয়ে যাবে। তাহলে মেলা একসাথে থাকতে পারলে না তো, তাই আমি ঠিক করেছি আমরা তিন ভাই তোমাকে যদি বিয়ে করে নেই তাহলে আমাদের একটা বউ হবে, তাহলে আর আমাদের মালামালিও হবে না, আর ভাগাভাগিও হবে না। এটা আমি মহাভারত থেকেই শিখেছি। মহাভারত? হ্যাঁ গো, পাণ্ডবেরা 5 ভাই মিলে ওই দ্রৌপদী তাকে বিয়ে করেছিল বলেই তাদের মধ্যে কোনো মালামালি ভাগাভাগি হয়নি। বেতারি দ্রৌপদীটা যদি ওই দুর্যোধন আর দুর্যোধন তাকে বিয়ে করে নিত তাহলে ওই পাথা খেলা বনবাদ কুরুক্ষেত্রের যুদ্ধটা বন্ধ হয়ে যেত। হ্যাঁ গো, তাই তো আমি ঠিক করে নিয়েছি আমরা 3 ভাই তোমাকেই বিয়ে করে নেব। বাবা বাবা বাবা, ঠিক বলেছো পচা। আসলে নামটা পচা হলেও তুমি শালা একটা ইঁচড়ে পাকা। আপনারা দেখতেন তো এই পতাল জীবনে খোতা মারতে নতুন আইতেন, মালটা দেখেনি? এতলাই তো কে দেখলাই তো ওকে কাল বলে তার একটু দাম মাথে, ওটা আমি ঠিক করে নেব না। মানে বলছিলাম এই সব সুন্দরী মেয়েদের গালি শুনতে না আমার ভীষণ ভালো লাগে, তাই তো আমি তাদেরকে বলি সুন্দর কাউকে দেখলে আমার, সুন্দর কাউকে দেখলে আমার মনে তালে ধলে, দেহ আমার মাতার দেখলি মনটা নাইনে পড়ে। সুন্দর কাউকে দেখলে আমার, সুন্দর কাউকে দেখলে আমার মনে তালে ধলে, দেহ আমার মাতার দেখলি মনটা নাইনে পড়ে, দেহ আমার মাতার দেখলি মনটা নাইনে পড়ে। আমি তোমার ওই ইতলে পাকার মানেটা বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই দেখ কতি ভালো না বাতি ভালো, মানে বলছিলাম নতুন তাই ভালো না পুরাতন তাই, না মানে বলছিলাম ভালো তাই ভালো না পুরনো তাই ভালো, না তাই কলের মধ্যে কপাত বন্ধ করে বৌদির বাইত কোপের নান্ত ছবিগুলো একটু দেখি। সুন্দর কাউকে দেখলে আমার, সুন্দর কাউকে দেখলে আমার মনে তালে তলে, দেহ আমার মাতার দেখলি মনটা নাইনে বলে, দেহ আমার মাতার দেখলি মনটা নাইনে বলে। জানোয়ার কোথাকার। দিদি
মোবাইলের বাসটুপির কথাটা মানে কি রে? না না, ও তুই কিছু বুঝবি না রে। তুই অনেকদিন বাড়ি ছেড়ে এসেছিস তো, জামা কাপড় গুছিয়ে নে, তো জামাই বাবুকে বলে তোকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। কেন দিদি, আজকে না আমাকে বাড়ি চলে যেতে হবে? না না, আমি কিছু বলতে পারবো না রে, আমি কিছু বলতে পারবো না। কি হচ্ছে দিদি, তুই আমায় বল। আমার মনে হয় তোর জামাই বাবু আর আমার জীবন বড়ই বিপন্ন রে। হ্যাঁ, আর আমার শাশুড়ি মা পরপুরুষকে নিয়ে পালিয়ে যাওয়া, এটা একটা চক্রান্ত। আর আমার শ্বশুর মশাই বোবা হয়ে থাকা, এটা একটা বড় কাহিনী রে। কাকা বাবু একটা শয়তান, আর ওরা শয়তানের বাচ্চা। আর বুকটা চিরে আমি একবারে নুনে ভরে দেবো। না, 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 তুই কিছু করছিস না, সময় হলে আমি করবো রে। কিন্তু সময়ের আগে যদি খারাপ কিছু ঘটে যায়? তুই তো আছিস বোন, তুই কি পারবি না আমার বোনের প্রতিশোধ নিতে? নিশ্চয়ই পারবো দিদি। তোর যদি কিছু হয়, ওদের বংশটাকে আমি একবার ধ্বংস করে দেবো। তারা কিন্তু শত্রুদের আমার চেনা দরকার। শয়তান বাপ আর তার ছেলে কিন্তু ছিলাম, কিন্তু ওদের ছোট ছোট যে বাড়ি থাকে, সেও কি বাপ দাদার মতন একই রকম শয়তান? আমি জানি না, তাকে একবার দেখে মনে হয় সে কিন্তু তার বাপ দাদার মতো শত্রু নয়। দিদি, হ্যাঁ, আমার বিয়ের খবরটা শুনে হঠাৎ ছুটে এসে আমার হাত ধরে কেঁদেছিল। তাই বুঝি? হ্যাঁ, আজও মনে পড়ে তার বৌদির একটার কথা, সেজন্য আমাকে পরম আদরে ডাকছে। বৌদি, বৌদি। আরে ঠাকুরপো, তুমি হঠাৎ এসে তোমাদের কেমন চমকে দিলাম, তাই না বৌদি? তোমরা সবাই ভালো আছো তো বৌদি? থাক ভাই থাক, তুমি অনেকদিন বাঁচবে। এক্ষুনি তোমার কথা আমার বোন তিথিকেই বলেছিলাম। তিথি? হ্যাঁ, আমার বোন তিথি। এই তিথি, মুখ ফিরিয়েছিস কেন? আমার ঠাকুরের সঙ্গে আলাপ কর। না, না। আপনি এই ঠাকুরপো, হা করে অমর করে কি দেখছো? না 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 না, মানে তোমার বোন কিন্তু বৌদি ভীষণ সুন্দরী। সুন্দরী না ছাই? এই ঠাকুরপো, একদম নজর দেবে না কিন্তু, কারণ তোমার নজরে পড়ার আগে আমার বোন অন্য কারণে নজরে পড়ে গেছে। অন্য কারু মানে? মানেটা হলো, ওই কিছুদিন হলো আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম, সেখানে একটা রোমান্সের ব্যাপার ঘটে যায়। সাংবাদিকের সঙ্গে আমার বোনের পরিচয় হয়ে যায়, আর তার সঙ্গে হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। এই ঠাকুরপো, কি হলো? কিছু বলবে না তুমি? এই বৌদি, বলো। আমি আর কি বলবো, তুমি তুমি যখন বলছো তখন আমি কিন্তু খুঁজে দিতে পারি। এই তিথি, কি রে তুই বোকা? যাকে তুই ভালোবাসিস তার নাম ঠিকানা তুই বলতে পারছিস না? এই ঠাকুরপো, বলো বৌদি, বলো। তুমি তো সাংবাদিক, অনেক জায়গায় তুমি যাতায়াত করো, তার দেখা পেলে তুমি তাকে বলো বলবো? আমার বোন খুব সুন্দরী। হ্যাঁ। তুমি তাকে ধরে এনে দাও না ভাই। নিশ্চয়ই দেবো বৌদি, তুমি বললে কি আমি না করতে পারি? এই যে তিথি দেবী, আপনার সেই সাংবাদিক, আপনার সেই মনের মানুষের চেহারার বর্ণনাটা আমাকে দিন তো। আমি প্রমিস করছি যেখান থেকে যেমন করে হোক আপনার সেই সাংবাদিককে আমি। আপনি থামো তো, দিদির কথা একদম বিশ্বাস করবি না। দিদিটাও বড্ড বাজি, সব ফাঁস করে দিল। এই ঠাকুরপো, ওর কথা তুমি কিছু মনে করবে না। তার সঙ্গে দেখা হলে তুমি বলো আমার বোন গ্রামের মেয়ে হলেও খুব ভালো, সবার মঙ্গলের জন্য যেমন মায়ের কাছে পুজো দিতে পারে, চালের গুঁড়ো দিয়ে আলপনাও আঁকতে পারে, আর কারো বিরুদ্ধে অন্যায় দেখলে কোমরে কাপড় বেঁধে প্রতিবাদ করতে জানে। কি ম্যাডাম, এবার আপনার সেই মনের মানুষের চেহারার বর্ণনাটা আমাকে দেবেন কি? থাক মশাই, সব জেনেই যখন গেছেন আর ঘন্টা করে কাজ নেই। এবার বলুন তো, আমার ভাবনা আর আপনার ভাবনা কি এক? এক মানে? আমার মনের কথা আর আপনার মনের কথা কি এক নয়? আমার চাওয়া পাওয়া আর আপনার চাওয়া পাওয়া কি আলাদা? যদি বলি তাই। কেন মিলনদা? মিলনদা, আমার তুমি ক্ষমা করো, তোমার অজান্তে আমি তো অনেক দূর এগিয়ে গেছি। তুমি না চাইলে ওখান থেকে আমি ফিরে আসবো। তিথি, বলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? ভালোবাসি তিথি, কাকে ভালোবাসি। ভালোবাসো মিলনদা? ভালোবাসি শুধু তোমাকে, তাই বুঝি? ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে তাই তোমাকে, মনে রাখা দু চোখের স্বপ্ন, তোমাকে ঘিরে কত ছবি যে আঁকে, ভালো লাগে তোমাকে, ভালোবাসি তাই তোমাকে।
লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে লা 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 বুঝবে না আমায় কেউ বুঝবে না। কেমন করে বুঝবে? আমি হলাম সংসার নাটকের ভিলেন। বল, আমি রামের ভাই লক্ষণ। দাদাকে আমি বাবার মতো ভক্তি শ্রদ্ধা করতাম, আর একটু বাজে খরচে টাকা উড়াতাম। ব্যাস, দাদা আমাকে কোম্পানি থেকে আউট করে দিল। তাতেই আমার মাথায় রাগ চেপে গেল। দাদা বৌদিকে শেষ করে কোলের ভাইপোটাকে মেরে ফেলতে চাইলাম। বৌদি আর বাচ্চাটা নদীতে পড়ে মারা গেল। নিজেরই ভুলে দাদা বেঁচে গেল। বেঁচে গেলে কি হয়? কথা বলতে পারে না। সেই সুযোগ নিয়ে সুজনকে উল্টো পাল্টো বুঝিয়ে হাতের পুতুল বানিয়েছি। যা করেছি আমার পঞ্চানন, মানে পচার মুখছে। আমার দুটো ছেলে, ছোট ছেলে মিলন সে লেখাপড়া শিখেছে, কোম্পানি চালাতে পারবে, কিন্তু আমার পচা কথা তোমার সব কথা শুনে ফেলেতে বাবা। তাহলে আমাদের কোম্পানিটা তোমার একার নামে আছে, তাই না বাবা? হ্যাঁ, আমাদের শুধু কোম্পানি নয়, আমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি নিজের নামেই লিখে নিয়েছি। তুমি কত ভালো বাবা। প্রণাম দাও বাবা, প্রণাম দাও। সে কি রে, নিজেকে প্রণাম করলি? কেন করবো না? তুমি একটা খত্তর, আর আমি তোমার ছেলে ডবল খত্তর। আর তিন থালা লাইট দলে। আমি বলছিলাম কি, তুমি যদি মালা দাও তাহলে এই বিশাল সম্পত্তি কে পাবে বাবা? আমার মৃত্যুর পর আমাদের সমস্ত সম্পত্তি তোরা তিন ভাই সমান ভাগে পাবি, তেমনটাই উইল করা রয়েছে। না, আমি ওই সুদন্দাল মিলনকে এই সম্পত্তির ভাগ দেব না। পুরো সম্পত্তিটা তুমি আমার নামে উইল করে দাও। না না না, তা কি করে হয়? সুজন তোর জেঠুর ছেলে, তাকে না দিস তাতে চলবে, কিন্তু মিলন তো ছোট ভাই, তাকে না দিলে হয়? সে যে আমার নিজের সন্তান। এই নিদেল বললেন আমি কিচ্ছু বুঝি না। তুমি পুরো সম্পত্তিটা আমার নামে লিখে দাও। এই জন্যই তো আমি ওই উকিল দেতুল কাছে একটা দলিল বানিয়ে এনেছি। এই দেখো, এই দলিলটার না তুমি একটা থই করলে দাও। দাও না বাবা? না, আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি কোনো দলিলে সই করব না। এ কি বলতো বাবা? অত লাগালাগি করলো না, থইটা করলে দাও। না, থই তাহলে তুমি করবে না? না, তাহলে তুমি মলেই দাও। আমাকে তুই মরে যেতে বলছিস? তার মানে তুই আমাকে মেরে পুরো সম্পত্তি নিজের নামে লিখে নিবি? তা তুই পারবি না শয়তান। তার আগে তোর মতো শয়তানকে আমি গলে মালো, কিন্তু তার আগে আমাকে দুটো কথার উত্তর দাও। বল, তোর কি কথা? প্রথম কথা হচ্ছে ওই দে বলতুলাম তার বাবাকে মেলেছিল, এটা ঠিক কি না? হ্যাঁ, পরশুরাম তার বাবাকে মেরেছিল। তাহলে তুমি বাবা হয়ে নিজের ছেলেকে মারবে এমন প্রমাণ কোন ইতিহাসে আছে? না, নেই। কোন বাবা তার সন্তানকে মারতে পারে না। তাহলে তুমি আমাকে মারবে কেন বাবা? কেন মারবে? আমাকে ওই পিত্তলটা দাও, আমি থুথাইত কোলে আমি আমার মলা মায়ের গাতে তোলে দেব।
সত্যি বলতি বাবা, আমি আমার মলা মায়ের দিব্যি কোলে বলতি, আমি তো থাইত কোলে, আমি আমার মলা মায়ের গাতেই তোলে। পিত্তলটা দাও বাবা, দাও না বলছি, দাও বলতি। এই পিত্তলটা নিয়ে আমি এই পতা তার নিজের জীবনটাকে নিদেই তো। বাবা, ও বাবা, বল। মলার লাগে একটা তোমাকে প্রণাম করে যেতে তাই বাবা, তুমি এখানে একটু তোদা হয়ে দাঁড়াও তো, তুমি এখানে একটু তোদা হয়ে দাঁড়াও। এবার মলে দিতে আমার আর কোনো ভয় নেই বাবা, আমি তোলে যাচ্ছি বাবা, আমি আমার মায়ের কাছে ভাই বাবা। এই কথা তার নিজের জীবনটাকেই নিদাইতে আমার লোকটাই থালাতে পারেনি, থালা মলাল ভয়ে লোকটাই তুলে গেছে। বাবা গো, আমি বলিনি, আমি এখনো বেঁচে আছি। এবার তুমি এই পিত্তলটা নিয়ে তুমি আমাকে একেবারে মেলে দাও। বাবা, ও বাবা, আমি তোমাকে মালিনি বাবা, আমি তোমাকে মালিনি, আমাকে তুমি তোমার মৃত্যুর জন্য দোষ দিও না বাবা, আমাকে দোষ দিও। আমি মেলে দিয়েছি, আমার নাম পন্তানন, সবাই আমাকে ডাকে পতা, সুযোগ পেলেই আমি মালিক হতা। এই পতা, এখনো তোর একটা কাজ বাকি আছে, ওই মোলা বাপের হাতে কলম দলিয়ে এই দলিলটাতে একটা থই করে নে। কমপ্লিট, পুলোটাই আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এই পুলো বিশাল সম্পত্তি কোম্পানি, পুলোটাই এই পতা। না না না, আমি থালা ওই দুটো ভাইকে এখন আমি বলবো না, বলবো সেদিন যেদিন থাতি আর তিথি দুটোই হবে আমার। ওই থাতি আর তিথিকে বুকে দলিয়ে ধরে বলবো, এই বিশাল সম্পত্তির মালিক আমি, আর বউ দুটো আমার। অসম্ভব, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে বাবা, ঠিক আছে, বিয়েটা না হয় নাই করলে, কিন্তু প্রেমটা করবে তো। তার মানে সারাটা জীবন গুড বসে যে ইঞ্জয় শব্দটা ভুলে বসে আছো। আজ আমি তোমায় ইঞ্জয় শেখাবো, আর সেই সঙ্গে শেখাবো প্রেমের প্রথম ভাব। কি করছো? তুমি আমায় বিয়ে না করো ক্ষতি নেই, কিন্তু এইটুকু স্মৃতি আমায় দাও হৃদয়, তোমার এই অমূল্য পর্ছে সারাটা জীবন আমি কাটিয়ে দেবো। ছাড়ো, हम प्यार है तुम्हारे, दिलदार है तुम्हारे, हमसे मिला करो, हमसे मिला करो। हम प्यार है तुम्हारे,
শুনেছি এত জঘন্য তোমার মন, এত জঘন্য তোর রুচি বোধ। যে নারী বিয়ের আগে পর পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিতে চায়, আমি তাকে মনে প্রাণে ঘৃণা করি। যাও, এখান থেকে চলে যাও। খালি হাতে ফিরে যাওয়ার মতো মেয়ে আমি নয় হৃদয়। যতখানি মান সম্মান আজ আমি হারালাম, তার চেয়ে অনেক বেশি সম্মান তোমার কাছ থেকে আমি ছিনে। কি করছো কি? নাটক করছি, নাটক। যে নাটকে তোমাকে আমি নায়ক থেকে সাজাবো, ফল নায়ক। আছো আমায় বাঁচাও, আমায় রক্ষা করো। আছো আমায় বাঁচাও, আমায় রক্ষা করো। বাবা, আপনি আমায় বাঁচান জেঠামণি, নইলে হৃদয় দা আমার সর্বনাশ করে দেবে। মিথ্যে বাবা, মিথ্যে। তুমি যা দেখেছো সব মিথ্যে। যে ঘটনাটা নিজের চোখে দেখলাম তা কতখানি সত্য সেটা আমি সুমির কাছ থেকে জানতে চাই। বলো মা। আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জানেন জেঠামণি, হৃদয় দা আমাকে একা পেয়ে আমাকে কুপ্রস্তাব দিতে লাগলো। তারপর আমিও হৃদয়দাকে বিশ্বাস করে ভেতরে চলে এলাম। আপনি বলুন জেঠামণি, আমি একটা আইবুড়ো মেয়ে, আপনার ছেলে আমায় বিয়ে করবে কিনা তার কোনো গ্যারেন্টি না পেয়ে কেমন করে শারীরিক সম্পর্ক। তোমায় আমি খুন করবো শয়তানি। হৃদয়, এখনো কিন্তু সব কথা শোনা হয়নি। বলো মা, তারপর কি হলো? তারপরে আমিও ভিতরে চলে এলাম। তারপর কি হয়েছে জানেন জেঠামণি? ও আমাকে জোর করে চাটতে ধরে। তুমি বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো। ওই নোংরা জঘন্য মেয়েটা ওরে নারী যে মায়ের জাতি, নারী মাত্রই যে ভোগের সামগ্রী নয়, এই নির্মম সত্যটা তুই কি করে ভুলে গেলি জানো? আর বাবা, এই কি তোর উচ্চ শিক্ষার নমুনা? ওরে এই শিক্ষা অর্জনের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে টাকা উপার্জন করে তোর পিছনে ঢেলেছি। বাবা। ওরে লম্পট, এই মেয়েটা যখন মানুষের সমাজে গিয়ে তোর নামে অভিযোগ করে বলবে যে এই বিবেক গাঙ্গুলি শিক্ষিত ছেলে তাকে ঘরের মধ্যে ডেকে এনে তার শ্লীলতাহানি করেছে, তখন এই সমাজে মানুষের সামনে আমি আমার এই মুখটা দেখাবো কেমন করে? তুমি ওকে মারছো কেন? ছাড়ো, ছাড়ো বলছি। সরে যাও দরিদ্রী, ওকে তো মেরেই ফেলবো, মেরেই ফেলবো। কি করেছে হৃদয়? কি করেছে সেটা এই হতভাগাটাকেই জিজ্ঞেস করে না। হৃদয় বল তো বাবা, কি হয়েছে? সুমি, তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছো কেন? তোর বাবাই বা এত উত্তেজিত হয়ে মারধর করছে কেন? বল বাবা বল। বলার ভাষা আজ আমি হারিয়ে ফেলেছি মা। মিথ্যের মেঘ আমার নিষ্কলঙ্ক জীবন আকাশটাকে ঢেকে ফেলেছে। তাই তো পরিস্থিতির শিকার হয়ে আমি অপরাধ না করেও এই মেয়েটা শ্লীলতাহানি অপরাধী। মিথ্যে কথা। আমার হৃদয় নামে এই অপবাদ আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার মনে হয় এই মেয়েটা মিথ্যে কথা বলছে। মিথ্যে কি সত্যি সেটা জেঠামণিকে জিজ্ঞেস করো না, জেঠামণি তো নিজের চোখেই দেখেছে। ও ভুল দেখেছে। আমার হৃদয়কে আমি ছোটবেলা থেকে চিনি। হৃদয় কখনো এমন কাজ করতে পারে না। ঘটনাটা যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে হৃদয়ের প্রতি অন্ধবিশ্বাসের উপর ভর করে তোমার মতো একই কথা বলতাম ধরিত্রী। তাছাড়া কোনো মেয়ে কি তার নিজের নামে মিথ্যে বদনাম দিতে পারে? পারে তো পারে। যেসব মেয়েদের লজ্জা শরম বলে কিছুই নেই, তারা সেই জায়গা ছিনে নিতে প্রয়োজনে নিজের নামে মিথ্যে বদনাম ছড়াতে প্রস্তুত। তার মানে ওই মেয়েটার স্বভাব চরিত্র সম্বন্ধে আমি অনেক কিছু শুনেছি। কি শুনেছি? তুমি দিনের পর দিন হৃদয়ের পিছনে ঘুরঘুর করো। তোমাকে বিয়ে করার জন্য হৃদয়কে তুমি বারবার চাপ দাও। মিথ্যে, ডাহা মিথ্যে। বরং এই হৃদয়ই আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার মেয়ের পিছনে ঘুরঘুর করে। বাবা তুমি এসেছো। হৃদয় আমাকে একা পেয়ে আমার শ্লীলতাহানি আমার মেয়ের মামলা করব, মোকদ্দমা করব। বাবা কতই না কষ্ট দিয়েছে তোকে, তোর পোশাক টোশাক এলোমেলো করে দিয়েছে। চল তো মা, এই অবস্থায় থানায় গিয়ে ওই বেটার নামে ডায়েরি লেখা। ভাই সদানন্দ, আমার কথা শোনো ভাই। চাপ! একদম থুতু দিয়ে ছাতু গলার চেষ্টা করবেন না। বরাবরের হিসেবটা আমি ভালো করেই বুঝি।
ঠিক আছে? কথাটা একটু বোঝার চেষ্টা করো ভাই। হৃদয় তোমার ছেলের মতো, ও সবে মাত্র চাকরিতে জয়েন করেছে। এই সময় ও যদি পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে যে ওর চাকরিটা চলে যাবে ভাই। বেশ, তাহলে এমন কিছু করো যাতে তোমার ছেলে চাকরিও বজায় থাকে আর আমার মেয়ের সম্মানও বজায় থাকে। ঠিক আছে? মানে বলছিলাম আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা। অসম্ভব, ওকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। আরে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। তাই যাব? তোমার মতো একটা আগুনের গোলাকে আমার গোলার মালা করাচ্ছেই। ওই জেলের ছেলে বসে চোখের জল ফেলা আমার কাছে অনেক সুখে। চুপ কর। দোহাই সদানন্দ, তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো ভাই, বোঝার চেষ্টা। আমি সাত্ত্বিক ব্রাহ্মণ, এই সমাজে আমার একটা বিশেষ সম্মান আছে। তোমার মেয়ের সাথে আমার ছেলের অসবর্ণ বিবাহে সম্মতি দিলে ওরা যে আমাকে সমাজচ্যুত করবে ভাই। ঠাকুর মশাই, একদম থুতু দিয়ে ছাতু গলার চেষ্টা করবেন। আমি জোর হাত করে বলছি ভাই, আমাদের সমাজ আর সম্মানের কথা চিন্তা করে অন্তত তুমি আমায় ক্ষমা করো। আমাদের সমাজে কিছুতেই মেনে নেবে না। নিকুচি করেছে তোমাদের সমাজে। ব্রাহ্মণের ছেলে হয়ে মাইশ্বর মেয়ের সাথে ফাস্টি নষ্টি করলে তাতে দোষ নেই, বিয়ে করলেই দোষ। বাহ 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 বাহ, চমৎকার। অত কথার কি দরকার আছে বাবা? ওকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই, শুধু তুমি বললে তাই। চলো তো বাবা, থানায় গিয়ে এদের সব কটা নামে বেশ করে নালিশ লিখে আসি। চলো। তাই চল মা, তাই চল, এদের কাউকে আমি ছাড়বো না। যেও না ভাই, তোমরা একটু দাঁড়াও, আমাদের একটু ভালো করে ভাববার সময় দাও। যেতে দাও মা। ওদের এই সাজানো নাটকটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই ওদের উদ্দেশ্যে আমি কোনো মতেই সফল হতে দেবো না। আমি জেল খাটতেই যাবো। আরে আমরা কোথায় যাবো রে হতভাগা? আমরা কোথায় যাব? তোকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য তিল তিল করে নিজেকে নিঃশেষ করে ফেলেছি। শেষ বয়সে একটু সুখের আশায়, একটু মোটা ভাত কাপড়ের আশায় আজ যদি তুই এইভাবে হারিয়ে যাস, আমরা কি নিয়ে বাঁচবো বল? কি নিয়ে বাঁচবো? ঈশ্বরে বিশ্বাস রাখো বাবা, দেখবে একদিন না একদিন মিথ্যের মেঘ সরিয়ে সত্যের সূর্য উঠবে। সত্যের সূর্যের বহু দূর রেখো কা। ওগো ওগো, তুমি আমার কথা শোনো। সমাজ আর সম্মানের কথা চিন্তা না করে ওদের বিয়েটা তুমি মেনে নাও। তাই হবে ধরিত্রী, তাই হবে। জানো ধরিত্রী, আমার বড় সাধ ছিল আমার দুই মেয়েকে পাত্রস্থ করে আমি নিজে দেখে শুনে আমার হৃদয়ের জন্য একটা বউ নিয়ে আসবো, বউ। কিন্তু নিয়তির অমুক বিধানে আমার সব আশা পুড়ে ছাই হয়ে গেল ধরিত্রী, ছাই হয়ে গেল, ছাই হয়ে গেল। বাবা, ওগো তুমি চুপ করো। তাহলে এখন আমি কি করব? থানায় যাব না বিয়ের আয়োজন করব? বিয়ের আয়োজন করো। আমার না, এর চেয়ে তোমরা আমার গোলা টিপে মেরে ফেলো মা। তবু ওই কাল নাগিনকে বিয়ে করতে আমায় বলো না মা, বিয়ে করতে বলো না। চুপ কর তোমাকে, চুপ কর, চুপ কর। ওরে ওরে, ওটা তোর বিয়ে নয়, এটা তোর ইচ্ছার বলি, তোর চরিত্রের বলি, আর আমার মান সম্মান আর আদর্শের বলি। বাবা, এ বল তুই কেন করলি হতভাগা? বল বল, কেন করলি, কেন? ওগো তুমি শান্ত হও। তাহলে বিয়েটা হবে আগামী লগ্নে বেশ জাঁকজমক হবে, তাই না বাবা? না, বিয়েটা আজই হবে। তবে কোনো লগ্ন নয়, কোনো উলুধ্বনি শঙ্খধ্বনি নয়। নির্জন শ্মশানে যেমন একটু একটু করে সব পড়ে, তেমনি তোমার ইচ্ছার আগুনে নীরবে একটু একটু পড়ে পুড়বে আমার হৃদয়ের সুখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা মেটাতে এসো গো দাদা ভাইরা, এই রাধার্থে
কে তারপরে বোতলে ছিপি খোলো আর গলায় ঢালো। তারপর চোখ মেলে দেখবে এই রাধা যৌবন তোমাদের বুকে বসে গেছে। তখন রাধা তোমাদের দু হাতে জড়িয়ে ধরে গাইবে, এক বোতল পিলা বোতল নেশা চড়াবো, দুই বোতল পিলা বোতল খুশি উড়াবো, এক বোতল পিলা বোতল নেশা চড়াবো, দুই বোতল পিলা বোতল খুশি উড়াবো। মেয়ে সুমিকে বিনা পণে হৃদয়ের গলায় ঝুলিয়ে দিয়ে এক গোছা টাকা পেয়ে গেছি, আর সেই টাকা নিয়ে এসে গেছি রাধার ঠেকে। রাধা, ওই রাধা, টাকা নে আর মদ দে। আসো দাদা, আজকে তো ভালোই টাকা কামিয়েছো দেখছি। এ তো সামান্য, যে ঘরে হাত মেরেছি না ওদের টাকা পয়সা ঘর বাড়ি সব হবে আমার। তারপর তোকে বিয়ে করে তোর এই ঠেক ভেঙে তোর নামে লাইসেন্স নিয়ে এখানে একটা বিলেতি মদের দোকান করব। সদা আমার কি ভালো কি ভালো, আমি হব সদা রাধা। রাধা, তুই আমায় বিয়ে করবি? করবই তো, তার আগে সদাদা এক গ্লাস মদ খাও আর টাকাটা আমাকে দাও। দাও, টাকাটা দাও। সত্যি তুই কত ভালো, তুই আমায় একটু আদর দিয়ে মাইরি। দেব মাইরি, তার আগে টাকাটা দাও আর এক গ্লাস মদ খাও। দাও, টাকাটা দাও। এবার একটু কড়া ডোজের আদর দিয়ে মাইরি। দেবই তো, তার আগে আমাকে ঘরে গিয়ে ড্রেসটা খুলতে দাও। সত্যি সত্যি কত ভালো। সদাদা, ততক্ষণ এক গ্লাস মদ খাও আর টাকাটা আমাকে দিয়ে দাও। এই না তুই সব টাকা তুই নে। এবার আমায় বুকে জড়িয়ে ধর রাধা। এসো সদাদা, আমার ঘরে এসো, আমাকে জড়িয়ে ধরো। এসো সদাদা। এই তো তোর ঘরে এসেছি রাধা, এবার তোকে জড়িয়ে ধর। ঘরে চল রাধা, ঘরে চল। এখানে কত ভদ্র মানুষরা আছে, তারপর মদ খাওয়ার পর তাদের ব্যাপার স্যাপার হয় আলাদা। কিন্তু একটাও মেয়ে দেখতে পেলাম না যে হতে পারে আমার মনের মানুষ। খুঁজছি আমি তাকে, দেখি দেখা পাই কবে যে দিতে পারবে আমার স্মৃতিতে এক চিলতে সিঁড়ি, যার স্বভাব হবে দুষ্টু এবং মিষ্টি। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। এই দুষ্টু, কাছে আসবে না, একদম কাছে আসবে না বলছি। আমার যদি কাছে না আসে তাহলে কি ফুলের সৌন্দর্য সার্থক হয়? আমি ফুল নই গো মশাই, আমি হলাম একটা জলচান্ত মেয়ে। আমরা যদি বিয়ের আগে স্বাদ অস্বাদ সব গ্রহণ করে ফেলি, বিয়ের পরে যে প্রেমের রং ধূসর হয়ে যাবে। প্রেমের রং কখনো ধূসর হয় না তিথি। আমরা নিত্য নতুন রঙে রাঙাবো আমাদের প্রেমকে, আর সেই অমর প্রেম দিয়ে আমরা সাজিয়ে রাখবো আমাদের এই মূল্যবান জীবনটাকে। সত্যি? সত্যি। তাহলে তুমি আমাকে কথা দাও, কখনো কোনো অবস্থাতেই তুমি আমায় ভুলে যাবে না। এই জন্মে তো নয়,
পরের জন্মে তোমায় আমি ভুলতে পারবো না তিথি। সেই সঙ্গে তোমায় কথা দিচ্ছি, আগামী সপ্তাহে একটা বিশেষ নিউজ কভার করতে আমি বিদেশে যাচ্ছি, আর বিদেশ থেকে ফিরে এসেই তোমাকে আমি বিয়ে করব, বিয়ে। তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি, কখনো কোনো পরিস্থিতিতে আমি তোমায় ভুলবো না, ভুলবো না, ভুলবো না। তাহলে আর দূরে দূরে কেন, দুজনের মনের সম্পর্ক যখন এক হয়ে গেল তো তাহলে এসো আমার কাছে এসো। মিলন, तुम पास आए यूं मुस्कुराए, तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने का सपने दिखाए, तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने का सपने दिखाए, अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए, अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। ना जाने कैसा एहसास है, बुझते नहीं है क्या प्यास है, ना जाने कैसा एहसास है, बुझते नहीं है क्या प्यास है, क्या निशाई प्यारे बात मुझे पे सनम खोने लगा, कोई न जाने यूं चैन खोता है, क्या करूँ हाय कुछ कुछ होता 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 है। কেন বিপুল তাপা বকুল, কেন বিপুল তাপা বকুল আয়লা আমার কাছে, কেন বিপুল তাপা বাইত কো একেবারেই ফাটাফাটি দিল। তুই এখানে কেন বিপুল তাপা বকুল, কেন বিপুল তাপা বকুল আয়লা আমার কাছে, এটা তুই না, তুই এক কাজ কর, গাতে হাতে পেলে নিবি দা। কেনি বিপুল তাপা বকুল, কেনি বিপুল তাপা বকুল আয়না আমার কাছে, এটা তুমি না। এই তুই এখানে কেন এসেছিস? কেন? ও একা একা বাড়ি যাচ্ছে, রাস্তাঘাটে কোনো বিপদ হতে পারে তো, তাই আমি বোকার নাকি যে ওকে একা একা ঠেলে দেবো, আমিও কিন্তু ওর সঙ্গেই যাবো। তোর যাওয়ার কোনো দরকার নেই, আমি যাচ্ছি, ওকে ছেড়ে দিয়ে আসছি। দূর বোকা কোথাকার, বিয়ে লাগে কেউ চতুল বালি দিতে আছে না। এর মানে মানে আমি যখন যাচ্ছি তোমার তো কিন্তু পাকা কোলেই আসবো, তোর কোনো অসুবিধে হবে না। তুই এক কাজ কর, এই এই তকতা তুলতে তুলতে তুই বালি তোলে দে। তুই পারবি না রে মেয়েটা, আমার কথাটা তুই শোন। বোকা কথা শোন না, আমি যাচ্ছি যখন সব পাকা আরে করবো। না মেয়েটা তুই পারবি না। দা বলতি দা। মিলনদা, মিলনদা তুমি যেও না, ওকে ফেরাও বলছি। আমি এত বোকার নাকি? আমি নিজে না পেকে ও তাকেই পাকিয়ে দেবো। ওকে ফেরাও বলছি। না, ও এখন যখন তুলতে তুলতে বালি তুলে যাবে, আর আমি আর তুমি না এখানে ভিত্তিতেই ভিজবো। তোকে অবস্থা ছেড়ে দেবার কুত্তা।
আমাকে ফুল খুঁজবি, তোকে কে আমার সঙ্গে যেতে বলেছে? সে কি, আমি না গেলে তোমার সঙ্গে আমার বিয়ের পাকা করবে কে? মানে বলছিলাম ভাই বিয়েটা করতে করলুক না, ওটাই কোনো অসুবিধে নেই, কিন্তু এটা আমি করবো। মানে আমি বলছিলাম ভাই যখন বালিতে থাকবে না তখনই আমি মাছ জাগবে, তাই না শালা খচ্চর? তি বিলাল হয়ে মাছ ডাকবো না রে, ডাকবো না। তুমি তো বলেছিলে আমি নাকি একটা ইতলে পাকা, আর তুমি তো দেখতে একেবারে গাতে বাঁকা। এ তো না তোমার কোন গাতে কত লোদ আছে। আমি ধনুয়ার কি তয়তান আমি নিজেই জানি না। কেউ হাতলে আমার ভীষণ কান্না পায়, কেউ কাঁদলে আমি ভীষণ হাত। আর আমার যখন মাথাটা ঠান্ডা থাকে না, তখন থালা দুনিয়ার শয়তানগুলো এতে আমার মাথায় আত্মা মালে। আমি নিজেই নিজেকে ঠিক রাখতে পারি না, আর তখনই তো আমি মানুষগুলোকেই না মানে বলছিলাম এটা কোথায় গুনবো, সামনে না পেছনে? এতো বলতে এতো বলতে জানোয়ার, এই জন্যই তুই আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছিলি, তাই না? জানোয়ার, তুমি না এলেও হয়তো আমাকে। আর কোনো ভয় নেই তিথি, জানোয়ারটা জ্ঞান হারিয়ে ফেলেছে। শয়তানটা যদি আমার দাদা না হতো তাহলে ওকে আমি উচিত শিক্ষাই দিতাম। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তিথি, ওকে তুমি ক্ষমা করে দাও। মিলন, তিথি আমার ভাইটা একেবারেই বোকা। আরে বোকালা কোনোদিন জ্ঞান হালাই নাকি? জ্ঞানগুলো এখন আমার একটাই কাজ, এই বাইস্কোপের তীর্থতা আমি ক্যামেরায় বন্দি করে রাখি। এই ছবিটা আমি লাতে বিছানায় থুয়ে দেখতে দেখতে বলবো ফেসবুকে আলাপ করে আমার প্রেমে মদলি না, ব্যথা দিয়ে চলে গেলি পাগলি দে আমায় বুঝলি না। বুঝেছি, তোমার প্ল্যান প্রোগ্রাম আমি বুঝে নিয়েছি। ভাইদের ফাঁকি দে তুমি সমস্ত সম্পত্তি একাই ভোগ করতে চাও, কিন্তু না, তা আমি হতে দেবো না। আর জানোয়ার হয়ে তুমি আমার যৌবন ভোগ করতে চাও, কিন্তু আমি বুঝতে পারছি না সুজন কিন্তু কেন তার পচা ভাইকে বুঝতে পারছি না, কেন তার বাবাকে সে অবুঝ বুঝছে, কেন 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 যে একটা অচেনা ঝড় আমার মনটাকে ভেঙে চুরমার করে দেয়, কেন যে হাজার হাজার বৃশ্চিক আমার মাথাটাকে কুড়ে কুড়ে খায়, কেন যে তোমাকে নিয়ে দেখা একটা সোনালি স্বপ্নকে কালো মেঘ ঢেকে দেয়, তা আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না, সাথে আমি বোঝাতে পারবো। বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। তাই বলছি আগে যেরকম আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম, চলো না কোথাও আমরা বেরিয়ে আসি। বেশ তো, বলো না সাথে কোথায় বেড়াতে যেতে চাও? সামনেতে জঙ্গলমহল, ওখানে রয়েছে উঁচু বড় পাহাড়। আমরা ওই পাহাড়ে যাব লাল মাটির পথ ধরে, সেখানে আমরা দেখতে পাবো আদিবাসীদের ছোট্ট ছোট্ট ঘর বাড়ি। এই ঘরগুলো থেকে শুনতে পাবো ধামসা মাদুল আর ঝুমুরের গান, আর সেই গান শুনে ভরে নেব আমাদের মন প্রাণ। মন প্রাণ জুড়াতে জুড়াতে আমরা উঠবো পাহাড়ের চূড়ায়, সেই পাহাড়ের চূড়োতে আমরা মন প্রাণ ভরিয়ে নেব। আর দেখতে দেখতে তোমাকে এমনি করে বুকে নেব জড়িয়ে, আর তোমাকে জড়িয়ে ধরে আমি গাইবো, শ্রাবণকে ভালোবাসি বৃষ্টি যেমন, তোমাকে যে ভালোবাসি আমি তেমন। শ্রাবণকে ভালোবাসি বৃষ্টি যেমন, তোমাকে যে ভালোবাসি আমি তেমন। তুমি চন্দ্র আমি জ্যোৎস্না, তুমি নদী আমি শ্রাবণকে ভালোবাসি বৃষ্টি যেমন,
পথের ধুলো নয়। বাজারে সামান্য পয়সায় সিঁদুর কিনতে পাওয়া গেলেও সিঁদুরের মূল্য কিন্তু অনেক বেশি। প্রতিটি মাঙ্গলিক অনুষ্ঠানে সিঁদুরের প্রয়োজন হয়। বিশেষ করে সিঁদুরের স্থান হলো মেয়েদের স্মৃতিতে। মেয়েদের স্মৃতিতে একবার সিঁদুর উঠলে তার স্বামীর জীবদ্দশায় কোনোদিন মুছে ফেলতে নেই। তাই বলছিলাম, দয়া করে আপনি সিঁদুর মুছবেন না। আপনি আমার হাত ধরলেন। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি জানি পরস্ত্রীকে স্পর্শ করা মহাপাপ। তাই তো গত 22 বছর ধরে একটা দিনও আপনার ছায়া পর্যন্ত স্পর্শ করিনি। আজ এক অজানা আতঙ্কে আমি আপনার হাত ধরতে বাধ্য হলাম। আতঙ্ক? হ্যাঁ, আতঙ্ক। আমার সংসারে নকল স্ত্রীর পরিচয় আপনি থাকলেও এই সমাজ, সংসার, এমনকি আমার সন্তানেরাও জানে আপনি আমার আসল স্ত্রী। এখন যদি আপনার ওই নকল শাখা সিঁদুর পরিত্যাগ করে আপনার অতীত জীবনে পড়তে চান, তাহলে আপনার আমার মাঝে সম্পর্কের মাঝে যে প্রশ্ন চিহ্ন উঠবে তার জবাব আমি কেমন করে দেবো ধরিত্রী দেবী? আপনার এইসব কথা শুনে আমার কি মনে হয় জানেন? আমার দিকে ঘৃণার থুতকার ছুড়ে মারতে, তাই না? না গো না, আপনাকে একটা প্রণাম করতে। ধরিত্রী দেবী, ধরিত্রী কি করছেন আপনি? কি আমার স্বর্গীয় স্বামী আমার কাছে দেবতা। তাই গত 22 বছর ধরে আমি আপনার যে সম্মান পেয়েছি, তাই দেবতার ঊর্ধ্বে আপনি। তাই দেবতার চরণ স্পর্শ করে আমি আশীর্বাদ চাইছি। আপনি আমায় আশীর্বাদ করুন। আশীর্বাদ। না, ও মা, এখানে তো আবার ন্যাকামো হচ্ছে দেখছি। স্বামীকে প্রণাম করা ন্যাকামি নয় বৌমা, বরং পরকালে পূর্ণ সঞ্চয় করা। ও তাই বুঝি? তাহলে এক কাজ করুন, এবার থেকে সারা রাত ধরে স্বামীর পা জড়িয়ে ধরে পড়ে থাকুন, অনেক পূর্ণ সঞ্চয় হবে। হ্যাঁ, যা বলতে এসেছিলাম, চট করে এক কাপ কফি আপনার ছেলের জন্য বানিয়ে দিন তো মা। আমি টিভিতে সিরিয়াল দেখছিলাম তো, তাই সময় পাইনি। এর শুরু হতে আপনাকে আমি বলতে এসেছি, আমার জন্য এক কাপ কফি পাঠিয়ে দেবেন, কেমন? না, মা কফি দেবে না। কি আশ্চর্য, না দিলে তুমি খাবে কি করে? একটু আগে তুমি তো কফি খাবে বলছিলে। হ্যাঁ বলেছিলাম, এবং সেটা তোমাকে বানাতে বলেছিলাম। তাতে কি হয়েছে বাবা? আমি না হয় তোদের জন্য কফিটা বানিয়ে আনছি। না, তুমি কফি বানাবে না। আমি বলছি তুমি কফি বানাবে না। কি বললেন? একটা কথা মনে রেখো বৌমা, ওই বাড়ির চাকরানি নয়, আমার স্ত্রী, মানে তোমার শাশুড়ি। আচ্ছা তোমরা কি বলো তো, সামান্য 2 কাপ কফি বানানো কেন্দ্র করে এত তর্কের কি আছে? সামান্য কপি করাটা নয়, পরিস্থিতিটা কিন্তু বড়ই কঠিন ধরিত্রী। বৌমা যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকতো তাহলে কপি করা নিয়ে কোনো প্রশ্নই উঠতো না। তা না করে বৌমা ঘরে বসে বসে টিভি দেখবে আর শাশুড়ি তার জন্য কফি বানিয়ে নিয়ে যাবে। এটা কিন্তু আমার কাছে ঠিক শোভনীয় লাগছে না। আপনি কি ভেবেছেন আমার শাশুড়ি পায়ের উপর পা তুলে পাটরানি হয়ে বসে থাকবে আর আমি চাকরানি হয়ে তার সেবা করব? বাবা, তুমি কি ভাবলে রঙের বিবিসে যে এই সংসারে সং করবে? মোটেই না। প্রত্যেক বাড়ির বউয়েরা যা যা করে তোমাকে তাই করতে হবে। তার মানে এতগুলো লোকে রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব আমাকেই করতে হবে? ছি মাছি, এ তুই কি বলছিস? তুই তো এ বাড়ির চাকরানি হয়ে আসিসনি, এসেছিস এ বাড়ির একমাত্র বউ, মানে কুললক্ষ্মী। বাড়ির বউ বাড়ির কাজ করলে তাকে চাকরানি বলে না। তাছাড়া এতদিন ধরে আমার স্ত্রী তো এইসব কাজ করে এসেছে। আপনার স্ত্রী করতে পারে, কিন্তু আমি পারবো না। কেন করবে? বলে কেন করবে? আমার জামাই বাবাজির কি টাকার অভাব? কত বড় অফিসার জামাই বাবাজি ইচ্ছে করলে আমার মেয়ের সুখের জন্য কিছু টাকা খরচ করে এমন দুটো চাকর চাকরানি রাখতেই পারে। সদানন্দ, তাই না বাবাজি? না, পারি না। আমি কোনো লর্ড সাহেব নই, আর আমার বাবার কোনো জমিদারি নেই যে আপনার মেয়েকে রাজরানী সাজিয়ে রাখবার জন্য আমাকে চাকরানি পুষতে হবে। অলরেডি তো পুষে রেখেছো। তোমার রোজগারে বসে বসে খেতে এই বুড়ো বুড়ি দুটো লজ্জা করে না? তুমি কি বললে বৌমা? কি বললে? শ্বশুর শাশুড়িকে তুমি বুড়ো বুড়ি বললে বৌমা? কি আশ্চর্য, বুড়ো বুড়িকে বুড়ো বুড়ি না বলে কি ছকরা ছকরি বলো? কিছু মনে করো না ধরিত্রী, কিছু মনে করো না। আজকালকার এই শিক্ষিত আধুনিকা বৌমাদের কাছে বেরোজগারের শ্বশুর আর অকর্মণ্যা শাশুড়ির প্রতি এটা তো একটা নতুন সম্বোধন।
ওর কথা তোমরা কিছু মনে করো না বাবা, এমন কথা আমি কখনো ভাবিনি। তুই না ভাবলেও বৌমা তো এটা ভাবা উচিত ছিল যে তাকে এ বাড়ির বউ বলে মেনে নেওয়ার জন্য তোর বাবা যজমানেরা তাকে দিয়ে পুজো করায় না। এতদিন পুজো করে যে টাকা উপার্জন করেছে সেই টাকা দিয়ে তোদের লেখাপড়া শিখিয়েছে। সেটা হৃদয় জানলেও বৌমা তো জানেন না। তাই বৌমাকে শুধু আমি একটা কথাই বলবো, কি কথা? মাগো, এই বুড়ো বুড়িটা আধপেটা খেয়ে বা না খেয়ে তাদের ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছে। সেই ছেলেটা রোজগারের টাকায় বসে বসে খেতে এই বুড়ো বুড়িটার লজ্জা করে না বৌমা, বরং ভীষণ গর্ব হয়। গর্ব সেই গর্বটাই এবার আমি খর্ব করব। বর্বরের মতো কথা না বলে আমার শেষ কথা শোনো। আর কখনো যদি তুমি আমার বাবা মাকে অসম্মান করে কথা বলো তাহলে তোমাকে আমি কি করবে? মারবে? চুলের মুঠি ধরে এ বাড়ি থেকে বের করে দেব। বাবাজির এই নাবালকের মতো কথা শুনে আমার হাসি পেয়ে গেল। নাবালক? বাবাজি তো আর জানে না বউয়ের গায়ে হাত তোলার কি হ্যাপা। একটা বার তোর গায়ে হাত তুলে দেখুক না, তারপর ব্যাটার গোষ্ঠী শুদ্ধকেই আমি কত কুলে কেসে ফাঁসা। ছি সদানন্দ, ছি! তুমি কি মানুষ না, তাহলে? আমি হলাম থুতু দিয়ে ছাতু গোলা মাল কিনা, তাই বরাবরের হিসেবটা আমি ভালো করেই বুঝি। ঠিক আছে সদানন্দ, আমার কথা শোনো ভাই, আমার কথা শোনো। এসব উনি কি বলে গেলেন গো? সত্যি যদি আমাদের মিথ্যে কেসে ফাঁসিয়ে দেন? সেটাই তো ভাবছি ধরিত্রী, সেটাই তো ভাবছি। এই মেয়েটাকে কি এ বাড়ির বউ করাটা আমাদের জীবনের বড় ভুল হয়ে গেল ধরিত্রী, বড় ভুল হয়ে গেল। হ্যাঁ বাবা, এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত করব আমি। ও যদি ভদ্রভাবে এই সংসারে থাকতে চায় তো ভালো, তাহলে সত্যি সত্যি একদিন আমি ওর চুলের মুঠি ধরে এই ছেলেটা একবার আমার গায়ে হাত তুলে দেখো, যদি না তোমার ঘর গোষ্ঠীকে বধূর নির্যাতনের দায়ে জেলের ঘানি না টানাতে পারছি, তাহলে আমার নামও সুমি নয়। একটু করলি বৌমাকে তুই? হতভাগা কুলাঙ্গার! ওরে ওরে কুলাঙ্গার, তোকে কি এতদিন এই শিক্ষাই দিয়েছি? আমাকে কোনোদিন তোদের মায়ের গায়ে হাত তুলতে দেখেছিস? তাহলে তুই কেন আজ বৌমার গায়ে হাত তুললি? বল হতভাগা, বল বল, তোকে একদম মেরেই ফেলবো। সাবধান বিরাট গাঙ্গুলি! বৌমা, আর একবার আমার স্বামীর গায়ে হাত তুললে তোমার হাতটা আমি মুচড়ে ভেঙে দেব। তার আগে তোর এই হাতটা আমি ভেঙে দেব রে শয়তানি! তুই এত বড় সাহস, তুই কিনা আমার বাবার গায়ে হাত তুলিস? তোকে আজ আমি একবারে শেষ করে দেব। এসব কাজে তোকে মানায় না রে মা। কেন মানে না মা? ওই অসভ্য উচ্ছৃঙ্খল মেয়েটা আমার বাবার গায়ে হাত তুলবে আর আমি কিনা তা দাঁড়িয়ে সহ্য করবো? হ্যাঁ সহ্য করবি, সহ্য করবি। কারণ বাবা, কারণ? কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? পায় না রে, পায় না, পায় না, পায় না। কি বললে? আমি কুকুর? এই মেয়েটা, আমি যে কে তা তুই জানি না, কিন্তু তোর বাপ মা ভালো করে জানে। কিন্তু মনে রাখিস, ইচ্ছে করলে আমি জলে আগুন ধরাতে পারি। তবে তুই আমাকে চিনিস রে শয়তানি? ওই আগুনে তোকে আমি জ্যান্ত পুড়ে মারতে পারি। বাবা, ওই সামন্তদের বাড়ির মেয়েটা বাড়ি বসে তোমাদের এভাবে অপমান করে গেল, অথচ তোমরা সবাই আশ্চর্যজনকভাবে নিরুপায় থাকলে কেন? থাকবেই তো রে মা, থাকবেই তো। ওই সামন্তদের বাড়ির মেয়ে যে এখন ব্রাহ্মণ পরিবারের কুলবধূ হয়ে গেছে রে মা। কি বলে মা? ওই অসভ্য উচ্ছৃঙ্খল মেয়েটা কি করে এ বাড়ির বউ হলো? বলো মা, বলো। আমি জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। বাবা, তুমি অন্তত বলো মায়ের এই কথার অর্থ কি? জীবনের অর্থটাই যে আমার কাছে অনর্থ হয়ে গেছে রে মা। বাবা, তাই তোর এই কঠিন প্রশ্নের উত্তর আমার জানা নেই, জানা নেই। দাদা, দাদা রে, তুইও কি নীরব থাকবি? দাদা, ভাগ্য যে আমাদের সবাইকে নীরব করে দিয়েছে রে দিদি। তাই তো আমার চাকরি বাঁচাতে আর এই দুটো মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দিতে হৃদয় রে, আমার ইচ্ছেকে বলে দিয়ে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, বাধ্য হয়ে- দাদা, দাদা, মাত্র 2 সপ্তাহ বাড়িতে নিয়েছিলাম না, তার মধ্যে এত বড় অঘটন ঘটে গেল। তোমরা কিছু ভেবো না বাবা, আজই আমি আপদরাকে
বাড়ি থেকে তাড়াবো। না রে মানা, এখনো সব করা যাবে না, বাবা। কারণ ওদের বাপ বেটিকে তুই চিনিস না। এখনই পুলিশে নালিশ করলে শুধু আমাদের জেলই হবে না, তোর দাদার চাকরিটাও চলে যাবে। তাই কি বলছিলাম কি না, হাজার কষ্ট হলেও একটু মানিয়ে চলতে পারবি না? বল না, বল। কদিন আর মানিয়ে নিয়ে চলতে পারবো বাবা? ওভাবে মানিয়ে নিয়ে চলতে চলতে তোমরা হয়তো দিদির মতন একদিন ক্লান্ত হয়ে পড়বে। ক্লান্ত হয়ে পড়বে মানে সাদের কি হয়েছে? সে অনেক কাহিনী মা। দিদি আমার সব কথা না বলেও আমি বেশ বুঝতে পারছি দিদি সেখানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আর দিদি দেওয়ার পচা ও একটা আস্ত শয়তান। ওই শয়তানকে আমি দিদিমণি, দিদিমণি, কি তুলসী তুই? হ্যাঁ আমি। বৌদিমণি আপনাদের জন্য একটা জরুরি চিঠি পাঠিয়েছে। চিঠি? হ্যাঁ, চিঠি অত্যন্ত জরুরি এবং গোপনীয় চিঠি, যার জন্য আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। নিন মেসমশাই। কি এমন অত্যন্ত জরুরি গোপনীয় চিঠি? চিঠিটা খুলে দেখি তো। কি লেখা রয়েছে ওই চিঠিতে? আমি বলতে পারবো না ধরিত্রী, সে কথা আমি বলতে পারবো না। হাই ভগবান, তুই আমায় একথা বলি না কেন দিদি? তাহলে কিছুতেই তোকে আমি ছেড়ে আসতাম না। কি লেখা রয়েছে ওই চিঠিতে? তুই আমায় একবার পড়ে শোনা। পড়ছি মা। পূজনীয় মা বাবা, তোমরা আমার প্রণাম নিও, দাদাকে আমার প্রণাম দিও, তিথিকে আমার ভালোবাসা জানিও। জানি না এটা তোমাদের প্রণাম কিনা আমি জানি না মা। এখানে সংশয় আছে মা, এই সংসারে অনেক কিছু জেনে ফেলায়, যে কোনো সময় আমি খুন হয়ে যেতে পারি। তিথিকে আমি এই কথা জানাইনি, জানালে হয়তো বাড়ি ছেড়ে যেত না। তার সঙ্গে এটাও আমি জানাচ্ছি তিথিকে, যদি কোনোদিন কোনো অবস্থায় আমার মৃত্যু হয়ে থাকে সে যেন প্রতিশোধ নেয়, আর আমার স্বামী দায়িত্ব গ্রহণ করে আমার স্বামীকে বিয়ে করে দূরে কোথাও চলে যায়। ইতি তোমাদের সাথে। অসম্ভব, অসম্ভব। তোমার ওই মিথ্যে কাজে আমি কিছুতেই বিশ্বাস করি না। না, কোনো মিথ্যে নয়, মিথ্যে নয়। আমি তোমাকে সত্যি কথা বলছি গো। ও তুমি যে মিথ্যেটাকে যে ঢেকে রেখেছিলে, এটাই হচ্ছে তোমার জীবনের চরম সত্যি। তুমি কি বলছো? হ্যাঁ গো, যে কোনো সময় এই সংসারে আমরা কোনো যেতে পারি। তাই বলছি চলো না, বাবাকে নিয়ে আমরা অন্য কোথাও চলে যাই। ও, এতক্ষণে তোমার ওই মিথ্যে কাহিনীর বানানো রহস্যটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। কি বলে তুমি? কাহিনী আমার কাকার ছেলেদেরকে ছেড়ে আমাকে নিয়ে স্বার্থপরের মতো একা থাকতে চাও, সেটা তো পরিষ্কার করে বললেই পারতে। তুমি শোনো সাথী, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী, আমার সহধর্মিণী, তাই তোমার স্থান হয়তো আমার বুকে, কিন্তু ভাইরা, ভাইরা আমার বুকের পাঁচর। আমার ভাইদেরকে কখনোই মনে হয়নি তার আমার কাকার ছেলে। সব সময় মনে হয় আমরা তিন ভাই এক মায়ের পেটের সন্তান। বিশেষ করে পচা, পচা আমার প্রাণ। তাই তার বিরুদ্ধে যে কথা বলবে তার কোনো ক্ষমা নেই। আমি মিথ্যে কথা বলছি না, তুমি ডায়েরিটা পড়ে দেখো। এই ডায়েরিটার মধ্যে সব গোপন রহস্য লেখা আছে। এটা বাবা আমাকে লুকিয়ে দিয়েছে। দেখো দেখো, পড়ে দেখো। এই দেখো। একটা কথা মনে রেখো সাথী, কাকার প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসী সবচেয়ে আমার কাছে বড় প্রমাণ। আর তার বাইরে সবকিছু আমার কাছে মিথ্যে, সাজানো, ভুল। তুমি ভুল কিসে না জেনে যাই মাসুল দিয়ে, হিসাবে শূন্য আমার মেলেনি সব হারিয়ে। ভুল কিসে না জেনে যাই মাসুল দিয়ে, হিসাবে শূন্য আমার মেলেনি সব হারিয়ে। চলার লিখন লিখে বিধাতা, নামটি লিখে ভাগ্য দাতা, রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম। কি চেয়েছি আর কি পেলাম, কি চেয়েছি আর
শুনে যাও গো, আমার কথা তুমি শুনে যাও। আমি ওকে কেমন করে বোঝাবো? ও জীবন যে বড় শত্রুর কাকা। ও গো ঈশ্বর, তুমি বলে দাও ওকে আমি কেমন করে বোঝাবো? তুমি আমাকে পথ বলে দাও ঠাকুর, পথ বলে দাও। আমি পথ বলে দেবো বৌদি, তুমি কোন পথে চলবে? আমি জীবনের পথে না মলনের পথে? এই পথে কি বলছিস তুই? এখন দেখছি তুমি বোধাবুদির পালা থেত করে খোদা খুদির পালা খুলে খুলে তো। আমি তো দেখতে তুমি তোমার ওই থাতুলির মতো তোমার হালিয়ে দেওয়ার দিন এতে গেছে। কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। ডাইলিটা আমায় দাও। এই ডায়েরি? আমার কাছে কোনো ডায়েরি নেই, আমার কাছে কোনো ডায়েরি নেই। এই মেয়েটা আমার হাতে তালাকি করলো না। তোমার থাঙ্গে দাদার থমত্ব কথা আমি আলাল থেকে তুলেছি। তোমাদের ভাগ্য ভালো দে দাদা তোমাদের কথা তাই মিথ্যাতেই করেনি। আর যেদিন মিথ্যা করবে সেদিন ওই দাদা তাই নয়, সেই সঙ্গে তুমি আর তোমার বৌবা চতুর্থাকে আমি নিদেল হাতে এমন সর্বনাশ তুমি করো না। ডাইলি দাও। আমার কাছে কোনো ডায়েরি নেই, আমি যাই, আমার কাছে কোনো ডায়েরি নেই। এই মেয়েটা আমার সাথে তালাকি করছি। আরে ঠেলে দেবো। তুমি যেমন আমার ডাইলির গোপন লহত্বতা জেনেছো না, আমি ঠিক তেমনি করে তোমার দেহের গোপন লহত্ব জানবো। বলছি তাহলে দাহাতে আচ্ছা আমি থালা হারামির বাচ্চা। তাহলে আমি যখন তোমাকে ধরেছি আমি তোমাকে আমার সঙ্গে লাভ কাটাতেই হবে। কি ভেবেছিস তুই? আমি কি তোর কামনার পুতুল যে লালসার খড়কে তুই আমাকে বলি করবি? দাঁড়া, আমি এক্ষুনি পুলিশের কাছে তোর কুকীর্তির কথা বলে দিচ্ছি। আমি তোর ফাঁসিতে ঝোলাবো। কি বললে বৌদি? তুমি আমাকে ফাঁসি দিয়ে তোলাবে? ইয়েস, তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। বৌদি মায়ের সমান হয় সেটাকে তুই ভুলে গেছিস? না, মা বলে সম্মান করতো সেটাকে তুই ভুলে গেছিস। সেই জন্য বুঝি তোর মা তোকে ছেড়ে অনেকদিন আগে চলে গেছে। বলো না, আমার সামনে আমার মায়ের কথাগুলো তুমি উত্তোলন করো না। আমার মায়ের মুখটাতে মনে পড়লে আমার বদ্ধ কত হয় গো, বদ্ধ কত। তুমি কাঁদছো ভাই? তাল মানে তার কান্না থালা আর কি আছে গো? পচা। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি আমি এমন খারাপ হতে পারতাম? পচা। আমার খত্তল বাপটা আমাকে খারাপ কথা শুনিয়েছে, আমাকে দিয়ে অনেক খারাপ কাজ কলিয়ে নিয়েছে। আর আমি খারাপও বলে তো বৌদি, আর আমি খারাপ। ছি ভাই ছি, কেঁদো না ভাই, কেঁদো না। আমি তো বলছি তুমি ভালো হতে চাইলে আমি সবসময় তোমার পাশে থাকবো। সত্যি তুমি আমার পাশে থাকবে বৌদি? হ্যাঁ ভাই। জানো বৌদি, এখন মনে হচ্ছে ছোটবেলার মতো আমি তোমার মুখের দিকে তাকিয়ে তো বলতে চাই, কি ভাই? তেলি উंगली पागल के ममता की तलने भला तू मेरी माँ तू मेरी माँ। কেন না, আমি তো বলছি সবসময় আমি তোমার পাশে থাকবো, কিন্তু সেই মায়ের কথা ভুলে যাও তো ভাই। কেমন কোলে আমি ভুলে দেবো গো বৌদি আমার সেই মায়ের মরণ যন্ত্রণার কথাগুলো? আমার বাবাই তো আমার মাতাকে খুন করেছে। তুমি তোমার বাবা তোমার মাকে খুন করেছে, কিন্তু কিভাবে?
তাই তো বলছি গো বৌদি, বলো বলো তাই তো বলছি। ভাই আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ভাইটা খুব ধুতো। একদিন রাতে ঘুম ভেঙে দেখি আমার বাবা আমার মা তাকে মারতে, আর সেই দেখে আমার ছোট ভাইটা চিৎকার করে কেঁদে উঠলো। আর আমার বাবা আমার দিকে লাল লাল চোখ বেল করে বলতে, ও তাকে থামা, না হলে ও তাকেও আমি থেত করে দেবো। কাঁপতে কাঁপতে আমি বাড়িতেই ছোট ভাইয়ের মুখটাকেই চেপে ধরলাম। আর আমার বাবা শক্ত থালাতের মতো দুটো হাত দিয়ে আমার বাবা ওই মা তার গলাটাকেই চেপে ধরলো। আমার লাগছে এই ছেড়ে দাও বলছি। কেমন করে বলে দেবো বলো না বলতে, কেমন করে? আমার চোখের সামনেই তো আমি আমার মাথাকে মরতে দেখেছি। আমি থমথম হয়ে আমি আমার মাথাকে বাঁচাতে পারিনি। আমি থমথম হয়ে এবার বলো না বৌদি, এই মাকে কি হাল কখনো ভোলা দা? একই বৌদি, তুমি কথা বলতো না কেন? বলতে তুমি একটিবার কথা বলো বৌদি। তুমি কথা না বললে আমি কেঁদে কেঁদে বলে যাবো। হালা কতক্ষণ ধরে কাঁদছি, এতক্ষণ কাঁদা দেয় মেলা দিয়েছি। আমি দাদার জীবন থেকে বৌদির ফেসবুকের নামটাকেই ডিলিট করে দিলাম। আমার নাম পন্তানন, সবাই তাকে পতা, আর ধুদক ফেলেই আমি মালিকতা। এই থালা একদম তো চিৎকার করবি তো ওই বৌদিতার মতো তোর মুখটাকেও আমি চিরদিনের জন্য থালা কাঁথা। এই পতার জীবনে শুধু কাঁথা আর কাঁথা। সব কাঁথাগুলোকে আমি একটা একটা করে পতা তার উপলেই ফেলবে। এখন আমার একটাই ডিউটি, ওই বৌদির লাত্তাকে আমার গায়েব করে দেওয়া। পাগলি দে আমায় বদলে